আমরা এই সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো এসেছে, অর্থাৎ প্রথম 4টি সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো এসেছে, সেই প্রতিবেদনগুলোকে আমরা যদি দেখি তাহলে এটাকে একটা সামগ্রিক কনটেক্সটের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনের সময় মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, অর্থাৎ যে আকাঙ্ক্ষাটা আসলে আন্দোলনের শুরু থেকেই ছিল এরকম বলা যাবে না, কিন্তু যতটা ক্রমশ এটা সংঘবদ্ধ হয়েছে, এটা তত মানুষের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা মানে আরো ক্রমশ দানা বেঁধেছে যে আসলে কেবলমাত্র একজন শাসককে বদলালে ব্যবস্থাটা শেষ হবে না। আমাদের ইতিহাস আছে, এই 53 বছরে আমরা দেখেছি আমরা শাসক বদলেছি বিভিন্নভাবে, সেটা কখনো কখনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত পদ্ধতির মাধ্যমে শাসক বদলেছি, কিন্তু শেষ পর্যন্ত শাসকরা একটা স্বৈরাচারী ভূমিকায় রূপান্তরিত হয়েছে বা জনগণের সাথে তাদের দূরত্ব ক্রমশ বেড়েছে। তো ওই যে অভিজ্ঞতা এবং আকাঙ্ক্ষা, সেখান থেকে আসলে সংস্কারের দাবিগুলো উঠে এসেছে। আপনি দেখেন, আপনি দুজনেই দেখেছি বা আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি, এখনো দেয়াল লেখনগুলো কিন্তু মুছে যায়। প্রত্যেকটা দেয়াল লেখন আপনি দেখেন, সেখানে কিন্তু মানুষের আকাঙ্ক্ষাগুলো আছে, যে মানুষ কি চায়, কি ধরনের। যদি এটাকে আমি বলবো যে এটা এক ধরনের ম্যানিফেস্টো, যে মানুষের তাদের অভিপ্রায়ের একটা প্রকাশ হচ্ছে দেয়াল লেখনগুলো যদি হয়। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানুষ একটা সমতার বাংলাদেশ চায়, একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়, একটা সকল ধর্মের সহাবস্থানের বাংলাদেশ চায়, এবং মানুষ তার নিজের কাজ করে খেতে পারবে এরকম একটা নিরাপদ পরিবেশ চায়। তো সেই পরিবেশ এবং পরিস্থিতিগুলো যদি তৈরি করতে হয়, তাহলে তো আসলে যে প্রচলিত শাসন ব্যবস্থাটা ছিল সেটা এটাকে মিট করে না, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো সেখানে সেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন দায়িত্ব পালন করা শুরু করেছেন, দায়িত্ব পালন করেছেন এবং কোথাও কিছু নেতৃত্ব পরিবর্তন করেছেন, কিন্তু নেতৃত্ব পরিবর্তন করা সত্ত্বেও এই পুরো ব্যবস্থার মধ্যে যে গভীরে প্রথিত যে ফ্যাসিস্ট ব্যবস্থা এবং প্রবণতা রয়েছে, সেই ব্যবস্থা এবং প্রবণতাগুলোকে তো রাতারাতি উপড়ে ফেলা মুশকিল। তো উপড়ে ফেলার একটা প্রথম ধাপ হচ্ছে যে কোথায় কোথায় আমাদের সমস্যা আছে, কি কি আমাদের বদলাতে হবে সেটা চিহ্নিত করা। ফলে সংস্কার প্রতিবেদনগুলো সেভাবে যে নির্বাচন সংস্কার কমিশনের যে মূল প্রতিবেদন যেগুলো আছে, সেই প্রতিবেদনগুলোর মধ্যে আপনি দেখবেন যে প্রচলিত যে ব্যবস্থা, তার মধ্যে পার্থক্যের জায়গাটা কোথায়? পার্থক্যের জায়গা যে আমাদের নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার জায়গাটা আছে, আমাদের যে প্রতিনিধিত্ব আরপিও আছে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার যে অ্যাক্টটা আছে, যে গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের ভিতরে পরিবর্তন করার ব্যাপার আছে। পরিবর্তন করে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতা নিশ্চিত করা এবং আনুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা, এগুলো যদি মেজর কতগুলো সংস্কার থাকে, তো এটা তো আসলেই আমাদের এই প্রতিনিধিত্বকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এইরকম কিছু মৌলিক পরিবর্তনের দরকার আছে। তো সেই পরিবর্তনগুলো তো ওনারা চিহ্নিত করেছেন। ফলে এই চিহ্নিত করার কাজটি নিয়ে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে দৃশ্যমান যে পার্থক্য দেখা দিচ্ছে, বা নাগরিক সমাজের মধ্যেও যে দৃশ্যমান পার্থক্য দেখা দিচ্ছে, পার্থক্যটা থাকা অস্বাভাবিক না কিংবা অস্বাস্থ্যকর না। আমি মনে করি যে সেটা ঠিক আছে, এটা মানুষদের সবাই একমত হবে তা না, কিন্তু এই মতামতগুলোকে কোনটা আমরা রাখবো, কোনটা আমরা রাখবো না, কোনটা আমরা করতে পারি, কোনটা করতে পারি না, সেই আলোচনাটা করার পরিবেশ আছে কি? আমার কাছে কোনো সেই আলোচনাটা করার পরিবেশ আছে। ফলে আমরা এনগেজড হই, সব পক্ষগুলো আলোচনার মধ্যে আসুক। সেটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আমন্ত্রণ করে আলোচনা নিতে হবে সেটাই না, আমরা যার জায়গা থেকে এই আলোচনাটাতে যুক্ত হতে পারি, আলোচনার জায়গাটাকে প্রসারিত করতে পারি, এবং একটা চাপ তৈরি হতে পারে জনগণের মধ্যে, যে চাপটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও এটা মানে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ থাকবে না। ফলে মূল কাজটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ডেলিবারেশন কিংবা আরো যত বেশি আলোচনা হবে, যত বেশি আমরা যুক্ত হতে পারবো, তত এই ধারণাগুলো স্পষ্ট হবে, এটার ভালো মন্দ সুবিধা অসুবিধা জায়গাটাও স্পষ্ট হবে। তখন মানুষের পক্ষে বা পক্ষগুলোর পক্ষে, এই দেশের নাগরিকদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। ভিতরে পরিবর্তন করার ব্যাপার আছে। পরিবর্তন করে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতা নিশ্চিত করা এবং
আনুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা, এগুলো যদি মেজর কতগুলো বৈশিষ্ট্য হয়ে থাকে, সংস্কার থাকে, তো এটা তো আসলেই আমাদের এই প্রতিনিধিত্বকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এইরকম কিছু মৌলিক পরিবর্তনের দরকার আছে। তো সেই পরিবর্তনগুলো তো ওনারা চিহ্নিত করেছেন। ফলে এই চিহ্নিত করার কাজটি নিয়ে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে দৃশ্যমান যে পার্থক্য দেখা দিচ্ছে, বা নাগরিক সমাজের মধ্যেও যে দৃশ্যমান পার্থক্য দেখা দিচ্ছে, পার্থক্যটা থাকা অস্বাভাবিক না কিংবা অস্বাস্থ্যকর না। আমি মনে করি যে সেটা ঠিক আছে, এটা মানুষ সবাই একমত হবে তা না, কিন্তু এই মতামতগুলোকে কোনটা আমরা রাখবো, কোনটা আমরা রাখবো না, কোনটা আমরা করতে পারি, কোনটা করতে পারি না, সেই আলোচনাটা করার পরিবেশ আছে কি? আমার কাছে কোনো সেই আলোচনাটা করার পরিবেশ আছে। ফলে আমরা এনগেজড হই, সব পক্ষগুলো আলোচনার মধ্যে আসুক। সেটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আমন্ত্রণ করে আলোচনা নিতে হবে সেটাই না, আমরা যার জায়গা থেকে এই আলোচনাটাতে যুক্ত হতে পারি, আলোচনার জায়গাটাকে প্রসারিত করতে পারি, এবং একটা চাপ তৈরি হতে পারে জনগণের মধ্যে, যে চাপটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেও এটা মানে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ থাকবে না। ফলে মূল কাজটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ডেলিবারেশন কিংবা আরো যত বেশি আলোচনা হবে, যত বেশি আমরা যুক্ত হতে পারবো, তত এই ধারণাগুলো স্পষ্ট হবে, এটার ভালো মন্দ সুবিধা অসুবিধা জায়গাটাও স্পষ্ট হবে। তখন মানুষের পক্ষে বা পক্ষগুলোর পক্ষে, এই দেশের নাগরিকদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আমি এখনো পর্যন্ত এই বিতর্কটা যে জায়গায় আছে সেটাকে ঠিক এখনো আমি বলবো না যে এটা একটা প্রধান সমস্যা হয়ে উঠেছে। এটা একটা বরং বলবো যে একটা অন্যতম প্রবণতা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্রমশ দৃশ্যমান হচ্ছে, কিন্তু সমস্যায় রূপান্তরিত হওয়ার মতন এখনো পৌঁছেছে সেটা বলা যায় না। তবে এটা এই নির্বাচন এবং সংস্কার দুটো ব্যাপারকে একটা মানে দুটো একেবারেই বিপরীতভাবে বিবেচনা করলে, মানে বিবেচনার সম্পর্কে রেখে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে সেটা একটা সমস্যা সংকুল অবস্থা। নির্বাচন তো লাগবে, নির্বাচনের ব্যাপারে আমার মনে হয় না যে কারোর কোনো দ্বিধা আছে। নির্বাচন, একটা কার্যকর নির্বাচন অবশ্যই লাগবে, কারণ যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এবং গ্রহণ করার ক্ষেত্রেও যে গ্রহণযোগ্যতা বা আমরা যেটাকে বলি যে লেজিটিমেসি, সেটা অন্য কোনোভাবে পাওয়া খুব মুশকিল। আমরা দাবি করতে পারি বিভিন্নভাবে, কিন্তু আসলে নির্বাচনটাই হচ্ছে একটা প্রকাশ্য গ্রহণযোগ্য পদ্ধতি, যেখানে দ্বারা মানুষ বলতে পারে যে হ্যাঁ, আমরা এই নীতির পক্ষে আছি, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। ফলে নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন আমাদেরকে লাগবে। কিন্তু নির্বাচন হচ্ছে একটা লক্ষ্য না, নির্বাচন হচ্ছে একটা মাধ্যম যেটা দিয়ে আমরা একটা লক্ষ্য অর্জন করতে চাই। সেই লক্ষ্যটা হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তাহলে সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন কিভাবে কন্ট্রিবিউট করছে, বা নির্বাচন করলেই কি আমরা সেখানে যেতে পারছি? আমি বলবো যে নির্বাচন করলেই সেখানে যাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। এটা দেখার জন্য আমাদের নিজেদের যে ইতিহাস আছে, অর্থাৎ আমি যদি 91 সাল থেকে পরের নির্বাচনগুলোকে গ্রহণযোগ্য নির্বাচন বলি, অর্থাৎ 2009 সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি মোটার উপরে একটা গ্রহণযোগ্য নির্বাচন ধরি, তাহলেও কিন্তু আমরা নির্বাচিত সরকার পেয়েছি। কিন্তু সেই একই সময়ে আমরা দেখেছি ফ্রিডম হাউস বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, এটা আন্তর্জাতিকভাবে খুব পরিচিত একটা থিঙ্ক ট্যাঙ্ক, গবেষণা প্রতিষ্ঠান। তারা এই সময়কালে বাংলাদেশকে চিহ্নিত করেছে হচ্ছে ইলিবারাল ডেমোক্রেসি হিসেবে। তার মানে আমরা এটা হচ্ছে ইলেকট্রাল ডেমোক্রেসি পেয়েছি, নির্বাচন গণতন্ত্র পেয়েছি, কিন্তু এটা কোনোভাবেই গণতন্ত্রের বাকি শর্তগুলোকে পূরণ করে না। তাহলে বাকি শর্তগুলোকে পূরণ করার জন্য আমার যে ব্যবস্থার বদল, সেই ব্যবস্থার বদলের ব্যাপারে যদি আমাদের কোনো ঐকমত্য এবং পদক্ষেপ গ্রহণ করতে আমরা যদি প্রতিশ্রুত না হই, তাহলে নির্বাচনটা দিয়ে কিভাবে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারি? তখন নির্বাচন নিজেই একটা লক্ষ্যে হয়ে দাঁড়ায়, অর্থাৎ নির্বাচন করলেই শেষ হয়ে গেল। ব্যাপারটা তো সেটা না, নির্বাচন দিয়ে আমরা ওখানে যেতে চাই। তো আমার কাছে মনে হয় যে সংস্কার হচ্ছে আমার ওই গন্তব্যের যে জায়গাটা, সেই জায়গাটার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, তার একটা মূর্ত দৃশ্যমান অবয়ব দিতে আমাদেরকে সাহায্য করবে সংস্কার প্রতিবেদনের যে সমস্ত সুপারিশগুলো, যে ওই জায়গাটা আমরা কেমন দেখতে চাই, সেই কেমন দেখার বিভিন্ন ক্ষেত্রগুলোর
সংক্রান্ত একটা প্রস্তাব আসছে আমাদের সংস্কার। তো এগুলো তো প্রস্তাব মাত্র, কিন্তু সংস্কারগুলো তো করতে হবে, এগুলো তো পদক্ষেপটা তো নিতে হবে। তো সেই পদক্ষেপ নেওয়ার মূল কাজটি অবশ্যই নির্বাচিত সরকার করবেন, কিন্তু সেই পদক্ষেপের ন্যূনতম কতগুলো শর্ত আছে, কতগুলো পদক্ষেপ আমাদেরকে এখনই নেওয়া দরকার, অর্থাৎ নির্বাচিত সরকার আসার আগেই নেওয়া দরকার। এ কারণেই দরকার যে যারা নির্বাচিত হন তারা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তাদের আচরণের মধ্যে পার্থক্য তৈরি হয়, ফলে ওই মানুষের কাছে যেন আবার তারা জিম্মি না হয়ে যায়, মানুষ রাজনৈতিক দলের কাছে সেই জিম্মি অবস্থা না হওয়ার নিশ্চয়তা তৈরি করার জন্য, ন্যূনতম নিশ্চয়তা তৈরি করার জন্য আমাদের আসলে কিছু সংস্কার নির্বাচনের আগেই করা দরকার। তো ওই সংস্কারগুলো না করে নির্বাচনে যদি আমরা যাই তাহলে সেটা আমি নিশ্চিত না যে সেটা আমাদেরকে ওই কাঙ্ক্ষিত যে পরিবর্তন সমাজ বাংলাদেশ সেখানে নিতে পারবে কিনা। সার্বিকভাবে বলি, আমার প্রত্যাশা অনুযায়ী কিছু হচ্ছে না, অর্থাৎ আমার যা আমার এক্সপেকটেশন ছিল সেখান থেকে যা আমি দেখছি সেটা অনেক, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক বেশি। আমি একরকমের নাগরিক, অর্থাৎ আমার অবস্থান, আমার বোঝাবুঝি নিয়ে একরকমের অভিজ্ঞান, কিন্তু আমি যদি দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করি, যাদের সাথে আমি প্রতিনিয়ত বিভিন্নভাবে ইন্টারাক্ট করি, তাদের অভিজ্ঞতা থেকে বলতে যদি চাই, তাদের মধ্যে এখনো অনেকে একই রকম প্রত্যাশা বা হতাশা ব্যক্ত করবেন, মানে ক্রমশ হতাশা দানা বাঁধছে। আমি দুটো স্তরকে আলাদা করতে চাই, যে একটা হচ্ছে যে আমরা ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, সেখান থেকে আমরা বিরক্ত থেকে আমরা বিক্ষুব্ধ। তো এখন আমি হতাশ, কিন্তু অনেক মানুষের মধ্যে আমি দেখছি তারা বিরক্ত, অর্থাৎ হতাশার পরের ধাপটাতে গেছে, কিন্তু পরিস্থিতি এখনো এমন হয়নি যে এই বিরক্তিটা বিক্ষোভে রূপান্তরিত হবে। ফলে কিন্তু পদক্ষেপগুলো আসলে আমাদের ওই হতাশা মোচনের যে জায়গাটা সেই দিকে এখনো যাচ্ছে না, অর্থাৎ যা পদক্ষেপগুলো ওনারা নিচ্ছেন, যে পরিস্থিতি তৈরি হয়েছেন, তার ক্রমশ হতাশা থেকে আমাদেরকে আরো বিরক্তিতে তৈরি করা শুরু করেছে। অর্থাৎ আমি যে প্রবণতাগুলো দেখছি, বিশেষ করে যদি আমি বলি যে বাজারের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি আমলাতন্ত্রের পরিস্থিতি এবং রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সমন্বয়ের অভাব, এই চারটা জায়গা থেকে আমি যদি দেখি তাহলে ক্রমশ আমার হতাশা বাড়ছে, আমি বিরক্তিও বাড়ছে। সাধারণ মানুষের মধ্যেও আমি এই ধরনেরই প্রবণতা দেখছি।